কার্যক্রম যেটি আমাদের এই টোটাল যে স্টেশনটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটি হলো যে বুল সংরক্ষণের জন্য বুল শেড, যেখানে আমরা বিভিন্ন উৎস থেকে বুল সংগ্রহ করে এখানে পরিচর্যার মাধ্যমে এখানে রেখেছি, এবং এখান থেকে সিমেন্ট সংগ্রহ করে সেটা প্রসেসিং, সেটা আমাদের ল্যাবরেটরি আরেকটা পাশে আরেকটা অংশ রয়ে গেছে, সেখানে প্রসেসিং করার পরে প্রক্রিয়াজাত করার পরে সেটা আমাদের মাঠে চলে যায়। এটি আমাদের মূলত কাজ। তবে এই বুল স্টেশনটা যেটা বলতেছি, এইটাকে মেনটেন করার জন্য অনেক কিছু এটা মেনে চলতে হয়। যেমন আমরা আগে বলেছিলাম যে বায়োসিকিউরিটি, এদের খাদ্য, এদের পরিষ্কার পরিচ্ছন্নতা, এদের আবহাওয়ার সাথে সম্পর্কিত যে বিষয়গুলো আছে, অনেকগুলো বিষয় আমাদেরকে দেখতে হয়। এর তাপমাত্রা কত এখন, এটার বৃষ্টিপাতের সাথে সম্পর্ক আছে, আর্দ্রতা কেমন আছে, রাইট, আর্দ্রতা আমরা এখানে মেশিন ব্যবহার করতেছি, সেখানে সার্বক্ষণিক এখানে তাপমাত্রা এবং হিউমিডিটি, জলীয় বাষ্প যেটা, সেটা এখানে দেখাচ্ছে। আপনারা কি তাপমাত্রা এবং আপনাদের বাতাসে জলীয় বাষ্পের যে পরিমাণটা থাকে তার উপর ভিত্তি করে কোনো পদক্ষেপ নিয়ে থাকেন? অবশ্যই। তাপমাত্রা বেড়ে গেলে যেমন আমরা পাখাগুলো ছেড়ে দিই সেখানে ঠান্ডা করার জন্য, প্রয়োজন বোধে আমাদের এখানে পানির শাওয়ার আছে, সেটাও অন করে দিয়ে থাকি। সেখানে এই টেম্পারেচারটা, এনভায়রনমেন্টটা ঠান্ডা হয়ে আসে। আচ্ছা আচ্ছা স্যার, আপনারা এখন বর্তমানে এখানে কি কি জাত নিয়ে কাজ করছেন? আমাদের বাংলাদেশের যে পলিসি আছে গবাদি পশু উন্নয়নের, সেই পলিসিকে অনুসরণ করে আমরা এখানে ফ্রিজিয়ান, শাহিওয়াল এবং আরসিসি, যেটা রেড চিটাগাং ক্যাটল বলে, আমরা আপাতত এই তিনটা ব্রিডের গরু এখানে আমরা রেখেছি। বাংলাদেশের বিভিন্ন জাতের গরুর কথা বিবেচনা করে আমরা এখানে কিন্তু বিভিন্ন ব্লাড লেভেলের গরু রেখেছি। কোনোটা শঙ্কর জাতের, কোনোটা পিওর ব্রিড, বিশুদ্ধ জাতের। যেমন এই একটি গরু, এটি পিওর শাহিওয়াল। এটার যদি ষাঁড় গরু হয় তাহলে পরে এটার মাংসটা অনেক বেশি পাবে, এবং যদি দুধ হয় সেটাও নেহায়েত কম নয়, 14-15 লিটার পর্যন্ত দুধ দিতে পারে। আর এর সব থেকে যেটা আকর্ষণ করে মানুষকে, যে ওই যে কাঁধের উপরে যে হাম, যেটা চুট বলে, এইটা দেখতে খুব সুন্দর। হ্যাঁ, কানগুলো একটু লম্বা, নাভিটা ঝোলানো, লেজটা খুব লম্বা। এই বৈশিষ্ট্যগুলো শাহিওয়ালের জন্য খুব আকর্ষণীয়। আপনারা তো এখান থেকে সিমেন্ট সংগ্রহ করেন, সেটাই তো এখানকার প্রধান কাজ। আমার খামারি ভাইয়েরা কি করে বুঝবেন যে তারা কি একদম শঙ্কর একটা জাতের সিমেন্ট নেবেন নাকি পিওর ব্রিড বা বিশুদ্ধ সিমেন্ট নেবেন? কোনটা ভালো হবে কি করে বুঝবেন? হ্যাঁ, সেটি হলো যে নির্ভর করে তার যে গাভী অথবা বকনা গরু যেখানে সে ব্যবহার করবে বীজটা, সেইটার জাতের উপর নির্ভর করবে। যদি সেটি ফ্রিজিয়ান জাতের হয় তাহলে পরে ফ্রিজিয়ান জাতের ষাঁড়ের বীজ নিতে হবে, সেখানে সেটা দুধের দিকে এগিয়ে যাবে। আবার যদি সেটা শাহিওয়াল ক্রস হয় তাহলে সেখানে শাহিওয়াল রাখতে পারে। আবার যদি দেশি গরু হয় তাহলে পারে সে শাহিওয়াল অথবা ফ্রিজিয়ান যে কোনো লাইনে যেতে পারে। আমি কিন্তু এদিকে অনেক বড় বড় গরু দেখতে পাচ্ছি। আপনি তো বলছিলেন যে হলস্টেইন আছে, এগুলো তো হলস্টেইন ফ্রিজিয়ানের? হ্যাঁ, আমাদের এগুলো হলস্টেইন ফ্রিজিয়ানের শঙ্কর জাত আছে এবং বিশুদ্ধ ফ্রিজিয়ান আছে। আপনাদের গরুগুলো এত হৃষ্টপুষ্ট দেখে বোঝা যাচ্ছে যে এখান থেকে আমরা গুণগত মানসম্পন্ন সিমেন্ট পেতে পারি। আমরা এখানে বিশুদ্ধ ফ্রিজিয়ান এবং সংকরজাতের ফ্রিজিয়ান উভয় গরু রেখেছি। এটা গাভী অথবা বকনার উপরে নির্ভর করবে যে কোন সিমেন্টটা কোন গরুকে ব্যবহার করা যাবে। তো এদের ক্ষেত্রে খামারিরা যখন নিবে এই হলস্টেইন ফ্রিজিয়ানের সিমেন্ট, তখন কি 100% নিলে ভালো হয় নাকি একটু শঙ্কর জাতের নিলে ভালো হয়? আমাদের দেশের জন্য শঙ্কর জাতের গবাদি পশু পালনই সুবিধাজনক, কিন্তু এই শঙ্কর জাত তৈরি করতে হলে পরে আমাদের অনেক ক্ষেত্রে 100%-এর গরু রাখতে হয়, নচেত শঙ্কর জাত তৈরি করা যায় না। যেমন আমাদের এই একটি গরু, এটা হলো 87.5% ফ্রিজিয়ান ব্লাড আছে, আর বাকিটুকু আছে দেশি। যেমন আমরা এখানে প্রতিটা গরুর নাম রেখেছি, সেখানে আইডি নাম্বার দেওয়া আছে, তারপর বডি ওয়েটটা আমরা উল্লেখ করেছি, ব্রিডের নাম দেওয়া আছে,
সেই সাথে বারকোড ব্যবহার করতেছে। এটা কি প্রত্যেক দিন আপডেট করা হয় ওজন? না, আমাদের এটা 15 দিন পর পর আমাদের ওজন এটা নিয়ে আবার এটা আমাদেরকে এটা দিতে হয়। কারণ হলো যে এই ওজনের সাথে তার খাবারের পরিমাণের সম্পর্ক রয়ে গেছে, তার বডি ওয়েট যেমন হবে তাকে বডি ওয়েটের সেরকম সাথে খাবার সম্পর্ক, দিতে হ্যাঁ, হবে। মেপে মেপে তাই খাবার দিতে হয়। এখন তো আমাদের ডিজিটাল বাংলাদেশ, হ্যাঁ। সুতরাং ইন্টারনেটের মাধ্যমে বা বাস্তবিক পক্ষে কেউ যদি এসেও দেখতে চায়, বারকোড দেখে খুব সহজেই জেনে যাবে যে এই গরুটা কোথা থেকে বংশ এসেছে, পরিচয় কি। তার বংশ হ্যাঁ। পরিচয় কি, তার হ্যাঁ। বাবা কেমন ছিল, মা কেমন ছিল, হ্যাঁ। এবং সেটাও হয়তো বোঝা যাবে যে এর পরবর্তী প্রজন্ম কেমন হবে। আমরা জানি যে মায়ের থেকে অর্ধেক এবং বাবার থেকে অর্ধেক গুণাগুণ আসে সন্তানের মধ্যে। আচ্ছা, আচ্ছা। সেইভাবে আমরা একটা হিসাব করে ফেলতে পারি যে এর সন্তানটা কেমন হবে, যদি ষাঁড় হয় কেমন হবে, হ্যাঁ, হ্যাঁ। দুধ দেওয়া গরু হলে পরে কেমন হবে। স্যার, আপনি বলছিলেন যে সরকারি নীতি অনুযায়ী আপনাদের এখানে 3টা জাত নিয়ে আপনারা তিনটা কাজ জাত করছেন, আছে। তো দুটো তো ইতিমধ্যে আমরা দেখে ফেলেছি, আরেকটা বাকি আছে, আর রেড চিটাগং ক্যাটেল যেটা। রেস্টুরেন্ট আমাদের সামনে আছে, আচ্ছা, আচ্ছা। আমরা সেটাও দেখব। আর যেমন ফ্রিজিয়ানের কথা যেটা বলছিলাম, Pure, 100% এর কথা বলছিলেন। 100%, যেমন এই যে এই শার্টটি, এই শার্টটি হলো বিশুদ্ধ ফ্রিজিয়ান জাতের আচ্ছা, গরু। আচ্ছা, আচ্ছা। যদিও এটা বয়স এখনো কম, এটা ওজন অনেক বেশি হবে। আচ্ছা, এটা এখন এর বয়স মাত্র 15 মাস। আচ্ছা। এই দিকটাতে সম্ভবত রেড চিটাগং ক্যাটেল আছে। হ্যাঁ, আমরা বলেছিলাম যে আমাদের এই গরুটা আমরা যেটা দেখছি এটা রেড চিটাগাং ক্যাটল, আমরা সংক্ষেপে এটাকে আরসিসি দেখতে বলি। কিন্তু অনেকটা দেশি গরুর মতোই মনে হ্যাঁ, হচ্ছে। দেশি গরুর মতোই, তবে এর বৈশিষ্ট্য হলো 8টা জায়গায় তার রং লাল। আচ্ছা, যেমন আচ্ছা। তার পায়ের খুর লাল, চোখের ভুরু লাল, আচ্ছা, শিং লাল, এর মুখের ঠোঁট যেগুলো লাল, এরকম 8টা জায়গায় লাল আছে। সুন্দরী গরু। যার জন্য এটাকে রেড চিটাগাং ক্যাটল বলা হয়। এটা বাংলাদেশের পার্বত্য অঞ্চলের গরু আচ্ছা, আচ্ছা। এবং ওদিকেই পাওয়া যায়। আমরা ওই অঞ্চলের গরুটাকে সংরক্ষণ করার জন্য মূলত এইটা থেকে বীজ নিয়ে আমরা ওই অঞ্চলে পাঠাই। স্যার, জাত যেহেতু সংরক্ষণের কথা চলে আসছে, জাতটা কি কমে যাচ্ছে আমাদের দেশে? কমার বিষয়টি নয়, সেটা হলো যে আমাদের দেশের আবহাওয়ার সাথে এটা খাপ খাওয়ানো, এটা টেকসই জাত। আচ্ছা, আমরা এই জাতটাকে সংরক্ষণ করতে চাই। আর অপরদিকে এটা দুধ দেওয়ার ক্ষমতাটা দেশি গরুর মধ্যে সব থেকে বেশি, এটা 5 থেকে 6 লিটার পর্যন্ত দুধ দিতে দেয়। স্যার, আমি একটা কথা না বলেই পারছি না, এখানে কিন্তু প্রত্যেকটা গরুর জন্য বেশ অনেকটা জায়গা বরাদ্দ করা আছে। হ্যাঁ। এটা কি বুল স্টেশন বলে নাকি সব খামারে এরকম করা যেতে পারে? না, এটা শুধু বুলের জন্য লাগে। বুলের জন্য প্রতিদিন নিয়মিত এক্সারসাইজ করতে হয়, কারণ ব্রিডিং বুল হিসাবে তার অনেকগুলো শর্ত মেনে নিতে হয়। আমরা এখানে প্রায় একটা গরুর জন্য 700 স্কোয়ার ফিট জায়গা দিয়েছি। অপরদিকে হলো যে ম্যানেজমেন্টের বিষয়গুলো দেখতে হয়, যেমন এই যে কাঁচা ঘাস আমরা দেখতেছি, এগুলো ভালো সিমেন্ট উৎপাদনের জন্য কাঁচা ঘাস এটা তো অপরিহার্য। স্যার, আমরা তো জানি আমাদের বাজারে এসিআই ছাড়াও অন্যান্য ব্র্যান্ডের আরও সিমেন্ট পাওয়া যায়। আমরা কেন সিমেন্টটা নিব এসিআই থেকে? এসিআই কেন সেরা? আমরা কিভাবে বুঝবো যে এটাই সবচেয়ে ভালো? একটা হলো যে সিমেন্টের কোয়ালিটি এবং তারপর তার ফলাফলটা কি দাঁড়াবে। যেমন আমরা খুব যত্ন সহকারে এখানে বুলের যত্ন নিই, এর রোগ নির্ণয় করা হয়, এখান থেকে শুরু হয় আর কি। খাদ্য, কাঁচা ঘাস এগুলো ব্যবহার করার পরে যে সিমেন্টটা নেওয়া হয়, প্রক্রিয়াজাত করার পরে মাঠ পর্যন্ত যখন পৌঁছানো হবে সেটা যত্ন সহকারে পৌঁছাতে হবে। আচ্ছা, এটা একটি বিষয়। সেকেন্ডলি হলো যে কনসেপশন রেট, বীজ দিলাম, কনসেপ্ট করলো কিনা, গর্ভধারণ করলো কিনা, সেই বিষয়টি উল্লেখযোগ্য। সেখানে যদি খামারি দেখে যে এটার কনসেপশন রেট খুব ভালো, তখন সে আগ্রহ সহকারে নেবে। তারপরের অংশটি হলো যে বাচ্চাটা কেমন হবে, দুধ বা মাংস কেমন দিতে পারবে, সেটা পরবর্তী আরেকটি অংশ। তো সেই সবগুলো বিবেচনা করেই কিন্তু একটা সিমেন্টকে বলা যাবে যে এটা সেরা অথবা ভালো। আচ্ছা স্যার, তাহলে আপনার সঙ্গে এখানে বিদায় নিচ্ছি স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো কথা বলে। আপনাকে অনেক ধন্যবাদ।